শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া বিজনেস রিয়ালিটি শো তো আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। আপনারা সবাই সবচেয়ে তাড়াতাড়ি জবাব দেওয়া, কথায় কথায় দুঃখ প্রকাশ করা অশ্নির গ্রোভারের কথাও নিশ্চয়ই শুনেছেন। ওনার কথার তীক্ষ্ণতা সবার মন জয় করেছে। অশ্নির গ্রোভার ফিনটেক কোম্পানি ভারত পের কো ফাউন্ডার। ভারত পে কোম্পানি উনি শুরু করেছেন। আমরা ভারত পেকে অশ্নির গ্রোভারের উদ্ভাবনও বলতে পারি। কিন্তু যে কোম্পানির শুরু থেকে অশ্নির গ্রোভার তার সঙ্গে জুড়েছিলেন, 0% চার্জ নিয়ে ভারতের প্রত্যেকটা দোকানে এর কিউআর লাগানোর ঝুঁকি নিয়েছেন, যিনি ভারত পের মতো ফিনটেক কোম্পানিকে আরবিআই এর কাছ থেকে লাইসেন্স করিয়েছেন, যিনি শার্ক ট্যাঙ্কের সঙ্গে গোটা ভারতে পরিচয় পেয়েছেন, হঠাৎ এই মাস্টার মাইন্ডের সঙ্গে এমন কি হলো? ঠিক কি কারণে তাকে নিজেরই কোম্পানি থেকে ইস্তফা দিতে হলো? অশ্নির গ্রোভারের এই গল্পটা শুনলেই বোঝা যাবে এটা স্টার্টআপ ইন্ডাস্ট্রির ভিতরের বিবাদের গল্প। এই বিবাদটা ফাউন্ডার আর ইনভেস্টরের মধ্যে বিবাদ। এই ইন্ডাস্ট্রিতে সবসময় ফাউন্ডারদের সঙ্গে এই বিবাদ ঘটে। বোর্ড মেম্বার আর ইনভেস্টররা ফাউন্ডারদের বিপক্ষে চলে যায় যখন কোম্পানিটা বেড়ে ওঠে। কিন্তু প্রশ্নটা এখানেই যে কোনো স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে ফাউন্ডারদের সঙ্গে এরকম ঘটে কেন? উবারের গল্পেরও মিল রয়েছে ভারত পের গল্পের সঙ্গে। উবারের ফাউন্ডার ট্রাভিসের সঙ্গেও একই ঘটনা ঘটে। প্রশ্ন এটাই, অশ্নির গ্রোভারের সঙ্গে এমন কি হলো যে তাকে নিজেরই কোম্পানি থেকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করা হলো? এখানে কোটাকের নাম কেন আসে? এই পুরো ঘটনায় নাইকার আইপিওর কি সংযোগ আছে? কর্পোরেট গভর্নমেন্ট অশ্নিদের বিপক্ষে কেন? স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে এইরকম সব সময় কেন ঘটে যে ফাউন্ডার্স যিনি কোম্পানিকে তোলার জন্য এত কিছু করেন তাকেই কোম্পানি থেকে বাইরে বার করে দেওয়া হয়? এই পুরো গল্পটা অশ্নির গ্রোভারের লেখা বিখ্যাত বই দোগলাপন পড়ে বুঝতে পারবেন। যদি আপনি অশ্নির গ্রোভারের পুরো গল্প আর স্টার্টআপ ইন্ডাস্ট্রির গভীর সত্য বুঝতে চান, তাহলে এই পুরো শোটা মন দিয়ে শুনুন। অশ্নির গ্রোভারের এই বই দোগলাপন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। হ্যালো বন্ধুরা, আমি হলাম আরজে আরিয়া। আর অশ্নিদের গল্প এবং ওনার পয়েন্ট অফ ভিউ জানার জন্য, স্টার্টআপ ইন্ডাস্ট্রির গভীর সত্যের সাক্ষী হওয়ার জন্য আমাদের এই শোয়ের প্রত্যেকটা পর্ব মন দিয়ে শুনুন। কারণ দোগলাপন নামের এই বই আপনাকে স্টার্টআপ ইন্ডাস্ট্রির সমস্ত তথ্য দিতে চলেছে। মুখবন্ধু প্রস্তাবনা। 25শে জানুয়ারি 2022 বিকেল 4টে। ভারত পেতে হতে থাকা পলিটিক্স। ভারত পে এবং পলিটিক্স। 1 ফেব্রুয়ারিতে আবার জয়েন করছি, এটাই লিখে আমি বোর্ড অফ ডিরেক্টরকে একটা ইমেল পাঠিয়েছিলাম জানুয়ারির এক হিম শীতল সন্ধ্যায়। মাসের শুরুতে আমাকে ভারত পে থেকে জোর করে ছুটি নিতে বাধ্য করেছিল। এটা সেই কোম্পানি যে কোম্পানির মূল্য আজ $3 বিলিয়ন, মানে 20,000 কোটি টাকারও বেশি, এবং যা আমি দিন রাত এক করে অনেক কষ্টে তৈরি করেছিলাম মাত্র 3.5 বছরে, খুব কম সময়ে একজন ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। পুরো জানুয়ারিটাই ছিল ঝাপসা। আমাকে নিয়ে তখন একের পর এক তর্ক বিতর্ক চলছিল। এই সব কিছু শুরু হয়েছিল একটা র্যানসম কল দিয়ে, যেটা পরে একটা লিকড অডিওতে পরিণত হয়। তারপর সেটা পাল্টে যায় ফাঁস হয়ে যাওয়া লিগ্যাল নোটিসে এবং অবশেষে কোটাকের ইচ্ছে মতো বলা কথাবার্তায়। তখন দেশ জুড়ে সবাই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মজা নিচ্ছিল। নতুন উঠে আসা ব্যবসায়ীদের নতুন গল্পগুলোকে মানুষ সেলিব্রেট করছিল। এটা প্রত্যেক সপ্তাহে রাত 9টা থেকে 10টায় ঝড়ের বেগে পুরো দেশকে এবং লক্ষ লক্ষ টিভিকে একসঙ্গে নিয়ে আসছিল। তখন আমার কাছ থেকে ভারত পের কন্ট্রোল নেওয়ার জন্য যে প্রতারণা সবাই করছিল তার সঙ্গে আমি যুদ্ধ করছিলাম। সেই মাসের শেষ সপ্তাহে আমি ব্যস্ত ছিলাম আমার এই সহকারী ফাউন্ডারদের, ম্যানেজিং ডিরেক্টরের আর ভারত পের অকৃতজ্ঞ ইনভেস্টরদের প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতি সামলাতে। তারা যখন আমাকে জোর করে ছুটিতে পাঠালো, আমি দেখলাম ভারত পের মালভিয়া নগরের অফিস লকটি পাল্টানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছে,
আমার অফিস ভেঙে জোর করে ঢোকা হয়েছে আর তার বাইরে বাউন্সার রাখা হয়েছে। ঘটনাগুলো যে শুধুমাত্র অদ্ভুত ছিল সেটাই নয়, রিভিউ কমিটিকে যখন আমি গ্রস বাড়া নিয়ে আপত্তি জানিয়েছিলাম তখন তারা আমার কোনো কথাতেই কান দেয়নি। কিন্তু এখনও অনেক লড়াই বাকি। সেই সময়ের জন্য কোটাকের সঙ্গে সমস্যাটা আর বাড়েনি বলে আমি শান্তি পেয়েছিলাম এবং প্রেসও এটাতে আগ্রহ হারিয়ে ফেলেছিল। যখন আমি অফিসে আবার জয়েন করার কথা জানাই তখন আমি ভাবছিলাম আবার অফিস শুরু করে কি করে আমার ব্যবসাকে আরো বড় করব সেটার উপরে ফোকাস করব। 25শে জানুয়ারি 2022 বিকেল 4:52। তখন জানুয়ারি মাস। আমি আমার বাড়িতে আমার ডেস্কে বসে আছি আর সূর্যের হালকা গরম রোদ আমার কাঁধে এসে পড়ছে। আমি তখন ভাবছিলাম অনেক সমস্যার কথা যেগুলো আমাকে ঠিক করতে হবে, বিশেষ করে যখন আমাদের ইউনিটি এসএফবিতে সবে পাওয়া ব্যাংকিং লাইসেন্সটা চালু করতে হয়েছিল, যেটা প্রথম লাইসেন্স ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই দ্বারা একটি ভারতীয় ফিনটেক কোম্পানিকে দেওয়া হয়ে থাকে এবং বন্ধ হয়ে যাওয়া পাঞ্জাব ও মহারাষ্ট্র কোঅপারেটিভ মানে পিএমসি ব্যাংকের দখলে পুরোপুরি করার জন্য যার দরকার। এটি ভিএসএস বা সচিন বানসাল ছিল না, এটি ছিল অ্যাশনে গ্রোভার, যে জিতেছিল প্রথম ও একমাত্র ব্যাংক লাইসেন্স, যেটি শুধুমাত্র ফিনটেককে দেওয়া হয়েছিল, যা কোনো মতেই সামান্য পাওয়া ছিল না, কারণ এটা সত্যি সত্যিই কোম্পানিকে উচ্চতার শিখরের দিকে নিয়ে যেতে পারত। কিন্তু একটা বড় দায়িত্ব ছিল, আমাদের প্রথমে 10 লক্ষ ডিপোজিটারদের অ্যাক্সেস দিতে হতো, যা প্রায় 2 বছর ধরে তাদের পিএমসি ব্যাংক অ্যাকাউন্টে আটকে ছিল। আমার ভাবনা চিন্তা নষ্ট করে দেয় আমার ইনবক্সে আসা একটা ইমেল। ইমেলের বিষয় ছিল 11তম মিটিংয়ের জন্য শর্ট নোটিস। আমার অফিস শুরু করার প্ল্যান বোর্ডকে জানানোর 1 ঘন্টার মধ্যেই আমাকে পাঠানো হয়েছিল ভারত পের কোম্পানির সেক্রেটারি থেকে একটি মেল, যা আমাকে অবাক করে দিল। আমাকে একটা কালেকটিভ সভার জন্য ডাকা হলো এবং এটি আগামী 3 ঘন্টার মধ্যে শুরু হবে। সেই দিন রাত 8টার সময় জুমে আমাদের দেখা হওয়ার কথা ছিল। একটা এজেন্ডা নামে ফোল্ডার ক্লিক করে আমি বুঝতে পারি আমার জন্য একটা বড় ধাক্কা প্রতীক্ষা করছিল। আইটেম নাম্বার 5 দেখে আমি আরও আশ্চর্য হয়ে যাই, যার ডেসক্রিপশন ছিল রিভিউ কমিটি দ্বারা জানানো হয় যে 31শে মার্চ 2022 পর্যন্ত অশ্বিনী গ্রোভার ছুটিতে থাকবেন। এই আদেশ তাকে মানতে হবে। 25শে জানুয়ারি 2022 রাত 8টা। আমার নাম অশ্বিনী গ্রোভার। আমি নিউ দিল্লি থেকে জুম মিটিংয়ে অংশ নিচ্ছি। আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই। কম্পালসারি রোল কলটি হয়তো এই মিটিংয়ের একমাত্র অংশ বলে মনে হয়েছিল। চেয়ারম্যান রজনীশ কুমার 10 মিনিট দেরি করে যোগ দেন এবং তার প্রথম আদেশ ছিল শার্দুল অমরচাঁদ মঙ্গল দাস, অ্যালভারেজ অ্যান্ড মার্শাল টিমকে ভার্চুয়াল মিটিং ছেড়ে চলে যেতে হবে। যদি তাদের চলে যাওয়ার কথাই বলা হবে, তবে বোর্ড সভায় তাদের ইনভাইট করা হয়েছিল কেন? সভায় যাদের ডাকা হয়েছিল তাদের নামের লিস্টের ব্যাপারে কি চেয়ারম্যান জানত না? মিটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বলা হয়েছিল যে কোম্পানির কর্পোরেট গভর্নেন্স এক্সারসাইজ অ্যাসেসমেন্টের জন্য 2 জনকে নিয়ে কমিটি তৈরি করতে হবে। 22শে জানুয়ারি 2022 এই কমিটিটি তৈরি হয়েছিল। তারা 23শে জানুয়ারি শার্দুল অমরচাঁদ মঙ্গল দাস অ্যান্ড কোম্পানি ল ফার্মের সঙ্গে এই সার্ভিসে জয়েন করে এবং পরবর্তীতে অ্যালভারেজ অ্যান্ড মার্শাল অ্যাকাউন্টিং ফার্মের সঙ্গে যুক্ত হয়। 25শে জানুয়ারি অ্যালভারেজ অ্যান্ড মার্শালকে প্রথমবার বোর্ডের সামনে ডাকা হয়েছিল। অদ্ভুতভাবে আমাকে বলা হয়েছিল যে অ্যালভারেজ অ্যান্ড মার্শাল নাকি এরই মধ্যে আমার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ খুঁজে বার করেছে। এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয় এবং আমাকে জোর করে ছুটিতে পাঠানো হয়, আর শেষে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। ভারত পে ভার্সেস অশ্বিনীর কিছুদিন পরে আমি মিটিংয়ে জানতে পারি যে অ্যালভারেজ অ্যান্ড মার্শাল রিপোর্টটি 24শে জানুয়ারি 2022 তারিখে তৈরি করেছিল, যা শুনেই আমি বুঝতে পারলাম যে তারা এই কাজে ঢোকার 1 দিনের মধ্যেই রিপোর্টটি ইস্যু করেছে। আমার পুরো চাকরি জীবনে একদিনে একজন উকিল বা অ্যাকাউন্টিং ফার্ম নিয়োগের উদাহরণ আমি কখনো দেখিনি। এখানে তো একদিনে কাজও শেষ করে দিয়েছে, এমনকি তারা 1 দিনের মধ্যে একটা রিপোর্ট বার করেছে। তখন আমি কিছু বোঝার মতো অবস্থায় ছিলাম না এবং আমি সত্যি হতাশ ছিলাম।
শুধু এইটুকুনি আমি বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে পরিষ্কার একটা ষড়যন্ত্র চলছে। আমি বোর্ডের 5 নম্বর এজেন্ডা আইটেমটির ওপর বোর্ড এক্সিকিউটিভদের কাছে আমার মতামত দেওয়ার সুযোগ চেয়েছিলাম। আমি রিভিউ কমিটির প্রয়োজনীয়তা এবং গঠন সম্পর্কে আপত্তি তুলেছিলাম, যা শেয়ার হোল্ডারদের চুক্তি এবং কোম্পানির অ্যাসোসিয়েশনের নিয়মগুলো মেনে চলে না। আমি আরও জানালাম যে কর্পোরেট গভর্নেন্স অবজারভেশন কেবল আমার নয়, সম্পূর্ণ কোম্পানিকেই কভার করে। তাই এই যুক্তি অনুযায়ী তাহলে তো সবারই ছুটি নেওয়া উচিত। কিন্তু যদি শুধুমাত্র আমাকেই সিঙ্গল আউট করা হয়, তাহলে একটা প্রশ্ন থেকেই যায় যে আমার বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল? আর যদি থেকেই থাকে, তাহলে কার আদেশে ল ফার্ম অ্যাপয়েন্ট করা হয়েছিল সেটা জানাটা জরুরি। আমার প্রশ্নগুলো শুনে তারা কোনো উত্তর দেয়নি। তারপর আমি শুনলাম চেয়ারম্যান রজনীশ কুমার বলছেন, এখন আপনি কল থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ আমাদের এবার ভোটের প্রপোজালটা দিতে হবে। অবশেষে আমি পরে জানতে পারি যে প্রস্তাবটি সবার ইচ্ছেতেই পাস হয়েছিল। আর এই সব ঘটনা হলো সেই সময়ের যখন আমার বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এবং তারা তখনও আমাকে কোনো দোষে অভিযুক্ত করেনি, এবং যেখানে রিভিউটি হওয়ার কথা ছিল কোম্পানির কর্পোরেট গভর্নেন্স নীতি ও কোডগুলো মেনে। 26শে জানুয়ারি 2022। আরও একটা ইমেল 25শে জানুয়ারির মিটিংয়ের ফলাফল। এইবার আমাকে 31শে মার্চ 2022 তারিখ পর্যন্ত জোর করে ছুটিতে যাওয়ার আদেশ দেওয়া হলো এবং বলা হলো অফিসে আসা বা প্রেস, কর্মচারী, শেয়ার হোল্ডারদের, ব্যবসা পার্টনারদের, গ্রাহকদের, বিক্রেতাদের বা কোম্পানির যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে না কোনো গভর্নেন্স রিপোর্ট না আসা পর্যন্ত। নতুন যুগের সবচেয়ে সফল ইউনিকর্ন হিসেবে একজন, যিনি তার মনের কথা বলতে বিশ্বাস করেছিলেন, যিনি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মাধ্যমে স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপের বিষয়টা সবার মুখের আলোচনার বিষয় করে তুলেছিলেন, যিনি তার ইনভেস্টরদের এবং কর্মচারীদের জন্য লক্ষ লক্ষ ডলার আয় করেছিলেন, সেই একজন মানে আমি এখন আর কেউ নয়, অপ্রয়োজনীয় হয়ে গেছি তাদের কাছে। যে কোম্পানির গঠন প্রায় 42 মাসের হাড় ভাঙা খাটুনি দিয়ে তৈরি হয়েছিল, তার পতন হলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আর এই পতনের কারণ ছিল অনেক প্রি প্ল্যানিং। প্রেস, যেগুলো খবর বার করার নামে ইন্ডিয়ায় কাজ করছে, আজ তাদের দিন। তাদের নিজেদের কোনো ভ্যালু নেই, কিছু রিওয়ার্ড পাওয়ার লোভে তারা খবর বার করছে। ফ্রডের কারণে ভারত পের কো-ফাউন্ডার অশ্বিনী গ্রোভারকে বরখাস্ত করা হবে। 30শে জানুয়ারির প্রথম দিকে একটি টপ নচ বিজনেসম্যান ডেইলি রিপোর্ট করেছে। যদি এটি একটি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া এপিসোড হতো, তবে আমি হয়তো বলতাম এই সব দোগলাপন, যেটি নতুন এবং ভারতের তরুণ ব্যক্তিদের মন জয় করেছিল। এখন আমার শুধুমাত্র বলা উচিত, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত, মানে ছবি এখনো শেষ হয়নি বন্ধু। মালভিয়ানগর, যেখানে সব শুরু হয়েছিল। ছেলে তো রেফিউজি, এই কথাটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমি আশ্রিত, একটি দিল্লির পরিবারে জন্ম নেওয়া ছেলে, যার বাবা মা দিল্লিতে জন্ম নিয়েছে, তার এই এত বড় বয়সে প্রথমবার তাকে আশ্রিত বলা হলো। আর কারা বলছে এটা? আমার হবু শ্বশুর বাড়ির লোকেরা। এই সময়টা ছিল 2003 সাল। দেশভাগের পর আমার দাদু ঠাকুমা পাকিস্তানের মুলতান জেলা থেকে দিল্লিতে আসার প্রায় 56 বছর পর। এটা যে কেউ বুঝবে যে এই কথাগুলো আমাকে এমনি এমনি বলা হয়নি। এটা একটা সার্ভিস ক্লাস পাঞ্জাবি পরিবারের ছেলেকে তার অকাত বোঝানো হচ্ছিল, কারণ আমি তাদের পরিবারের সবচেয়ে প্রিয় জৈন কন্যার মন জয় করেছিলাম বলে আমাকে আশ্রিত বলে আমাকে আমার স্টেটাস বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু পরে সেই আমি একটি ভালো কলেজ থেকে পাস করে একটি ভালো চাকরি পেয়ে তাদের পরিবারের মন জয় করেছিলাম, আর তাদের মেয়ের হাতও। আসলে আশ্রিত বলতে আমার দাদু ঠাকুমাকে মালভিয়ানগরে একটি রেফিউজি শেল্টারে 200 গজের প্লট দেওয়া হয়েছিল। তারা একসঙ্গে তাদের ভাই বোনদের এবং বাচ্চাদের নিয়ে দিল্লিতে এসেছিলেন। এই প্লটের উপর প্রায় 100 গজের 6টা ফ্লোর তৈরি করা হয়েছিল। এর মধ্যে বাড়ির নাম্বার 90/20, যা নাব্বি বেস বলে পরিচিত, ওটাই ছিল আমার তখনকার ঠিকানা। আমার মনে আছে, আমার ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে তার মুলতানের জীবনের গল্প বলার জন্য বিরক্ত করতাম। তার চোখের চমক দেখে আমার খুব ভালো লাগতো,
যখন তিনি তার পুরনো দিনের কথা মনে করে একভাবে তার ক্ষেতের সম্পর্কে কথা বলে যেতেন। একটা গল্প যেটা তিনি আমাকে সব সময় বলতেন সেটা হলো, যদি সমস্ত ক্ষেতটি কেউ পায়ে হেঁটে চেক করতে চায় এবং ভোরে তাড়াতাড়ি বেরোয়, তার সত্ত্বেও ফিরতে ফিরতে তার পরের দিন লেগে যাবে। তার উত্তরে আমি বলতাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ওঠার পথে বীজ লাগাতেন আর ফেরার পথে ফসল কাটতেন। বড় হওয়ার পরে ওই কথাগুলো আমি নিজের মনে ধরে রেখেছি, যদিও আজ তাদের সেই বিশাল ক্ষেতগুলো বদলে গেছে সেই 200 গজের বাড়িতে। তাও তাদের মনোবল একটুও ভাঙেনি। সত্যি, তারা ভয়ঙ্কর পার্টিশনের কল্পনা কখনোই করেন না। সেগুলো মনে করেন কেবল পুরনো জীবনের আনন্দের স্মৃতি হিসাবে। পাণ্ডবদের গল্প। আমার দাদু ঠাকুমার জীবনের যে কোনো কথাই এই মজার গল্পটা ছাড়া সম্পূর্ণ হবে না। একবার একজন পীর বাবা আমার ঠাকুরমার মুখ দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমাদের এখানে 5 পাণ্ডব জন্ম নেবে। তার প্রথম পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণীটি সত্যি হয়েছিল বলেই সবাই মনে করেছিল। তাই আমার জেঠুকে পাণ্ডবদের মধ্যে বড় অর্থাৎ যুধিষ্ঠিরের নামে নাম দেওয়া হয়। কিন্তু তাদের পরবর্তী সন্তান মেয়ে হলে সবাই মনে করল পীর বাবার ভবিষ্যৎবাণী ভুয়ো। কিন্তু তাদের অনুমান ভুল ছিল, কারণ আমার দাদু ঠাকুমার 5 ছেলে এবং 2 মেয়ে হয়েছিল। কিন্তু না, অন্যান্য পুত্রদের নাম বাকি পাণ্ডবদের নামে রাখা হয়নি। তাই আমাদের বাড়িতে মহাভারতের তারকা দল ছিল না। যদিও 5 ছেলের মধ্যে আমার বাবা চতুর্থ সন্তান ছিলেন এবং এটা হওয়া সত্ত্বেও আমাদের ঠাকুরদা ও ঠাকুরমা আমাদের সঙ্গেই থাকতেন এবং বাকি 4 ভাই তাদের পরিবারের সঙ্গে এক একটা তলায় থাকতেন। সেই সময় আমি আমার দাদু ঠাকুরমাকে যেমন ভালোবাসতাম, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে এমন দিনও ছিল যখন আমি ভেবেছিলাম যে আমার কাজিনরা আমার চেয়ে অনেক বেশি খুশি ছিল। কারণ বড় গ্রোভাররা অর্থাৎ আমার দাদু ঠাকুরমারা এখানে থাকতেন বলে দাদু ঠাকুরমাদের প্রতিটি অনুষ্ঠানের জন্য কাজিনদের ঘর ব্যবহার করতে হতো না, যেখানে আমাদের বাড়িটি আত্মীয় স্বজনদের নিয়ে ভরে থাকত। কিন্তু অন্যদিকে তাদের বাড়িগুলোকে আরো অনেক বেশি প্রাইভেসি দেওয়া হতো। পরবর্তী জীবনে আমি এটাকে একটা ইয়াং বয়সের চিন্তাভাবনা বলে মনে করেছিলাম। বিশেষ করে আমি যে ধরনের আশীর্বাদ পেয়েছি তা বুঝতে পারার এবং সত্যি বলতে কি আমি অনুভব করেছিলাম যে এই কাজটি সফল হয়েছিল ওই আশীর্বাদের কারণেই। আমি পুরো পরিবারের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত ছিলাম আর সবচেয়ে বেশি সাফল্য লাভও করেছি। আমার কলেজের সময় দাদু ঠাকুরমা কিছুদিনের জন্য 200 গজের প্লটে অন্য একটি ইউনিটে থাকার কথা ভাবেন, যাতে আমার পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। তবে এটা আমাদের পরিবারকে এতটাই কষ্ট দিয়েছিল যে আমাদের বাবা ঠিক করেছিলেন যে আমরা আমাদের বাড়ির উল্টো দিকে বেল্টার ফ্লোরে একটি 200 স্কোয়ার গজ বাড়ি কিনব। এই বাড়িটা আমাদের 32 লাখ টাকায় কেনা হয়েছিল, যা 2002 সালে একটা বেশ বড় অঙ্কের টাকা ছিল। একই ছাদের নিচে আমার দাদু ঠাকুরমার সঙ্গে আবার থাকার অনুভূতিটা অমূল্য ছিল। আমার দাদু শ্রী নন্দলাল গ্রোভার পরিবার এবং সমাজের মধ্যে অত্যন্ত সম্মানিত এক ব্যক্তি ছিলেন, কারণ তিনি মালভিয়া নগরের আর্য সমাজ এবং সেই সঙ্গে একটি প্রাইমারি স্কুল তৈরি করেছিলেন। আমাদের পরিবারটি ছিল লিবারেল পরিবার। ছোট থেকে বড় হতে কোনোদিনই আমি আমার দাদু ঠাকুরমা বা বাবা মাকে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মূর্তি পুজো করতে মন্দিরে যেতে দেখিনি। ব্যতিক্রম ছিল শুধুমাত্র জন্মাষ্টমী। পরিবর্তে আমাদের যা হতো তা হল আর্য সমাজে নিয়ম ও ঐতিহ্য মেনে ঘন ঘন যজ্ঞ করা হতো শুদ্ধির জন্য। প্রকৃতিকেই আসল দেবতা হিসেবে বুঝতাম। তাই বলা চলে আমি বেশিরভাগ সময়ই নাস্তিক হিসেবেই বড় হয়েছি। আমি যখন ভারত পের শুরুর সময় লিজ দেওয়া অফিসের সীমাবদ্ধতা একই আর্য সমাজকে ছুঁয়েছিল, যেটাকে আমি কাকতালীয়ভাবে কম আশীর্বাদ বলে মনে করি। আমি ঠিক করেছিলাম যে এই অফিসের এবং পরের প্রতিটি ভারত পে অফিস শুরুর সময় একটি যজ্ঞ করা হবে। যখন ভারত পে একটি ইউনিকর্ন হয়ে উঠল এবং সবচেয়ে লম্বা সময়ের জন্য এটি দিল্লির পিনকোড সহ একমাত্র ইউনিকর্ন হিসাবে ছিল, তখন আমি বুঝতে পারলাম এটি আমার দাদু ঠাকুরমার আশীর্বাদের কারণেই হয়েছে। আমার বাবার চালানো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মটির বাইরে একটি বোর্ড ছিল, যাতে লেখা ছিল গ্রোভার, লাল্লা অ্যান্ড মেহতা। এটা আমার বেড়ে ওঠার সময় একটা পরিচিত চিহ্ন ছিল। অনেক বছর পরেও, এমনকি যখন তিনি ফার্মটি কিনে নিয়েছিলেন, তখনও তিনি তার মূল সহযোগীদের নামে সংস্থাটি চালিয়েছিলেন, কোনো এক সময় তাদের সহযোগিতার জন্য।
আমার বাবার ফার্মের সঙ্গে আমার ছোট থেকে একটা সম্পর্ক ছিল, একজন বুককিপার হিসেবে নয়, জল শুকোনোর যন্ত্র হিসেবে। আসলে বর্ষাকাল আসলেই তার মালভিয়া নগরের নিচের অফিসটি জলে ভরে যেত। তখন আমাদের কিছু বাচ্চাদের ডাকা হতো পাম্প দিয়ে জল বার করার জন্য। এমন একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করার যে অনুভূতি এবং সেই প্রক্রিয়ায় আমাদের যে মজা হতো, সেটা অতুলনীয় ছিল। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আমার মা শিক্ষিকা হিসেবে একটি স্কুলে যোগদান করেছিলেন। তবে তিনি একটি জিনিস তার সন্তানদের দিতে চেয়েছিলেন, আর সেটা হলো ভালো শিক্ষা এবং প্রচুর সম্মান। তার বাবা মানে আমার দাদু একজন ব্যাংকার ছিলেন, যিনি প্রাচীন ইম্পেরিয়াল ব্যাংকে কাজ করতেন, যা 1955 সালে ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ মিলনের পরে তার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যায়। দেশের অনেক জায়গায় তার পোস্টিং হতো, কিন্তু তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাই শাখা অফিস থেকে লোন বিতরণের জিএম হিসেবে অবসর নেন। আমি ছোটবেলায় প্রায় সেই অফিসে যেতাম। নারিমন পয়েন্টে তার অফিস, এবং সেখান থেকে সুদূর সমুদ্রের অদ্ভুত দৃশ্য আমার খুব ভালো লাগত। কিন্তু এসবিআই বিল্ডিংগুলো এতটাই লম্বা যে রোজ ব্যাংকারদের প্রাণের জন্য আমার ভয় হতো। আপনারা শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। আমিন চাঁদ পেয়ারে জলন্ধরওয়ালে, এটাই ছিল আমার স্কুলের আসল নাম। যদিও নামটি পরে শুনতে ভালো লাগার জন্য এপিজেতে ছোট করা হয়েছে এবং অনেক ইন্টারন্যাশনাল স্কুল আসায় আমাদের স্কুলের গুরুত্ব কিছুটা কমে যায়, তবে সেই দিনে এপিজেকে ভালো স্কুল হিসেবে মনে করা হতো এবং আমারও সেই স্কুলটির সঙ্গে কিছু ভালোবাসার স্মৃতি আছে। স্কুলটি ছিল দিল্লির শেখ সারাইতে নামের একটি জায়গায়। একদিন আমার দাদু হেড স্যার চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলে আমায় স্কুলে ভর্তি করে দেন। আমার দাদুর সঙ্গে খিড়কিগাঁও হয়ে স্কুলে হেঁটে যাওয়াটা একটা ডেইলি রুটিন ছিল, এবং আমরা ক্ষেত থেকে মূলো ছিঁড়তাম আর স্কুলে যেতে যেতে খেতাম। মজার ব্যাপার হলো, আমার স্কুলের ছাত্ররা লেভেলের ভিত্তিতে 4টে গ্রুপে ভাগ হয়। একটা বং দল ছিল, যেটা বেশিরভাগ সিআর পার্কের বাঙালি বাসিন্দাদের নিয়ে তৈরি ছিল, যেটা রাজধানীর বাঙালি হাব বলেও পরিচিত ছিল। এরপর ছিল টিম গ্রেটার কৈলাস, যাকে জিকে বলা হয়, সেখানকার ধনী বাচ্চারা। এছাড়াও ছিল শেখ সারাইয়ের সেলফ ফিন্যান্সিং স্কিম ফ্ল্যাটের বাচ্চারা, এবং মালভিয়া নগর থেকে কিছু ছাত্র যেত, যেমন আমি। যদি কেউ থেকে থাকেন যিনি এই সব গ্রুপগুলোকে এক জায়গায় এনেছিলেন সারপ্রাইজিংলি, তিনি হলেন ফেমাস অ্যাক্ট্রেস টিস্কা চোপড়া, যিনি ছিলেন আমাদের তখনকার প্রিন্সিপাল, মিস্টার অরোরার মেয়ে। এবং তার অজয় দেবগনের সঙ্গে প্ল্যাটফর্ম মুভি যখন রিলিজ হয়েছিল, তখন আমরা স্কুলে পড়তাম। স্কুলের প্রতিটি ছেলে ওনাকে নিয়েই কথা বলতো, এবং আমরা যেন তার প্রতি মুগ্ধ হয়ে যেতাম। স্কুলের প্রত্যেকটা ছেলেই এটা ইম্যাজিন করতো যে অজয় দেবগনের জায়গায় নিজেকে বসিয়ে মিসেস চোপড়ার সঙ্গে সিলভার স্ক্রিনে তারা রোম্যান্স করছে। আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, এটা ঠিক যে তার জন্যই আমাদের সিম্পল জীবনে বেশ একটা গ্ল্যামার এসেছিল। আমাদের স্কুল থেকে অনেকজন টিভি পার্সোনালিটি গ্র্যাজুয়েট হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলো মনীষ পল, রিধি ডোগরা, নিধি রাজদান। অনেক বছর পর এবং কিছুটা অপ্রত্যাশিতভাবেই আমিও চলে এলাম টিভিতে। আমার স্কুল জীবনের একটা ইম্পর্টেন্ট সময় হলো যখন আমি আমার মা, বোন এবং দাদুর সঙ্গে কানাডায় থাকা আমার মামার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যদিও এর অনেক আগে থেকেই বিদেশে ঘোরা ফ্যাশনেবল ছিল, এবং সবাই বিদেশ ঘুরে এসে সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করত। ও হ্যাঁ, শুধু আমরা যে কানাডায় সময় কাটিয়েছি তা নয়, আমরা বাড়ি ফেরার আগে ইউএসএ এবং ইউকেতেও ট্রাভেল করেছি। এই ঘুরতে যাওয়াটা আমার সামনে পসিবিলিটির একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমরা যে জীবন কাটাচ্ছি এবং যে জীবন আমরা ভবিষ্যতে কাটাতে পারি, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি ক্লাস 5 পর্যন্ত একজন সাধারণ ছাত্র ছিলাম, কিন্তু 6-এ ওঠার পর পড়াশোনায় আমার ইন্টারেস্ট বেড়ে যায়। তখন আমি শুধু নিজের পড়া কমপ্লিট করেই থেমে থাকতাম না, আমি কম্পিটিশনেও এগিয়ে যেতাম, এবং কম মার্কস পাওয়া একেবারেই পছন্দ করতাম না। যদি এমন কেউ থেকে থাকে যে এর কারণে ক্ষতির সম্মুখীন হয়েছিল, তবে সে হলো আমার বোন। আমার থেকে 4 বছরের ছোট আমার বোন আশিমা পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আমি তার লক্ষ্য অনেক উঁচু করে রেখেছিলাম। পিটিএমের সময় আমার টিচারদের কাছ থেকে আমার সম্বন্ধে প্রশংসা শুনে আমার মা যখন বোনের ক্লাসে যেত, তখন নর্মালি এই কথাটাই শুনতে হতো যে এটা আশিনীরের বোন, আর এই জন্যই আমি গ্র্যাজুয়েট হয়ে স্কুল ছাড়ার পর
স্কুলে আমার বোনের কাটানো 4 বছর ওর জন্য সবচেয়ে আনন্দের ছিল। হার্টব্রেক। আমার স্কুল জীবনের শেষের 2 বছরে আমার জীবনে প্রথম গার্লফ্রেন্ড এসেছিল। যখন আমি কাপলস ক্লাবে ঢুকতাম তখন আমার বন্ধুদের রিয়াকশন ছিল, ভাই আব কুল বন গয়া হ্যায়, মানে আমাদের বন্ধু এখন খুব স্টাইলিশ হয়েছে। কিন্তু এই আনন্দ খুবই কম সময়ের জন্য ছিল, কারণ একদিন সেই মেয়েটি জানালো যে আমি তার সম্বন্ধে খুব বেশি পজেসিভ এবং সে আমাকে ছেড়ে চলে গেল। আমার একা থাকার সময় সেই দুঃখকেই থ্যাংক ইউ জানিয়ে ঠিক করলাম যে এবার আমার ক্যারিয়ার গড়ার সময় হয়েছে, তাই ক্যারিয়ারে ফোকাস করা উচিত। যখন আমার বাবা সিএ প্র্যাকটিস করতেন তখন এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার ছিল যে আমার দ্বারা এটা কোনোদিনই হবে না। আমি আগেই বুঝে গেছিলাম যে সিএ প্র্যাকটিস বা ডাক্তার বা আইনজীবী এইসব কাজের স্কেলেবিলিটি খুব কম এবং সাফল্য এখানে কাজে কত ঘন্টার সময় দিচ্ছি তার উপর নির্ভর করে। আমি ওড়িশা এনটিপিসি প্লান্টে আমার বাবার সঙ্গে প্রচুর ঘুরেছি। বাবা সেখানে অডিটের কাজে গিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছি যে আসল আনন্দ ইঞ্জিনিয়ারিংয়েই রয়েছে, বুককিপিংয়ে নয়। এটা এমন একটা অনুভূতি ছিল যেটা আমার বাবা আমার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, কারণ তিনি আমাকে অন্য কারোর বই ম্যানেজ করার থেকেও ভালো কিছু কাজ করতে দেখতে চেয়েছিলেন। আমি যে ক্যারিয়ারই বেছে নিই না কেন, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আমার কাছে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল যে আমাকে আমার নিজের সামর্থ্যে জীবনে অনেক ওপরে উঠতে হবে। তবে একটা বিষয় ইন্টারেস্টিং, যে আমাদের রেফিউজি কলোনি একটা ভালো লক্ষ্য স্থির করে দিয়েছিল। আমরা খেয়াল করেছি যে আমরা সকলেই শুরু করেছি 0 থেকে, অথবা বলতে পারি যে একটা 200 গজ জমি থেকে। পরবর্তীতে আমরা কি উন্নতি করব তার কন্ট্রোল পুরোপুরি আমাদের হাতেই। আমি বড় কিছু একটা করতে চেয়েছিলাম, অন্তত আমার অবচেতনে একটা ভালো কিছু করবার ইচ্ছে ছিল, আমাদের পরিবার পার্টিশনের সময় ধাক্কা খাওয়ার পরেও। তোর হাওয়া কতটা ভাই? আইআইটি দিল্লিতে ঢোকার মুখে দরজার সামনেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। ইঞ্জিনিয়ারিং করব এরকম ভেবে অবশেষে আমি সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারদের মক্কা মানে দিল্লি আইআইটিতে এসে পৌঁছলাম এবং পড়াশুনোয় কঠিন পরিশ্রমের পর জেইইতে হাই র্যাঙ্ক পাওয়ার পর এই প্রশ্নটা শুনে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছিলাম। আমি এটা বুঝতে পারছিলাম না যে আমি কি করে জানবো যে আমার কতটা দম আছে। বিষয়টাকে আরো খারাপ করার জন্য আমি সেই ভয়ঙ্কর মুখের দিকে তাকাচ্ছিলাম। বড় দাড়ি এবং সিনিয়রদের চোখের সেই ভয়ঙ্কর দৃষ্টি যে কাউকে তাদের আইআইটি স্বপ্ন পূরণের ব্যাপারটা নিয়ে দুবার ভাবানোর জন্য যথেষ্ট ছিল। সিনিয়রদের একটাই লক্ষ্য ছিল যে তাদের সঙ্গে যা করা হয়েছিল অন্যদের সঙ্গেও তাই করতে হবে, মানে জুনিয়রদের র্যাগিং করতে হবে। কিন্তু ওদের আমার ওপর দয়া হলো এবং আমাকে আবার জিজ্ঞাসা করলো আমার অল ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল। এর মানে হাওয়া। আমাকে সবসময় বলা হয়েছিল যে জেইই ক্লিয়ার করলেই জীবন সেট হয়ে যায়। কিন্তু এখানে প্রথম দিনেই লোকেরা আমার আইআইটির স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিয়েছে। এই স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে অনেক হার্ডওয়ার্ক ও স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি এফআইআইটি জেইই ক্লাসে জয়েন করেছিলাম, যা অনেক আইআইটিয়ান তৈরি করার জন্য ফেমাস ছিল। আমি সেখানে 2 বছর হার্ডওয়ার্ক করেছি। স্কুল শেষে প্রতিদিন আমি আমার লাঞ্চ শেষ করার আগেই আমার মা আমাকে কোচিং সেন্টারে ছেড়ে আসার জন্য ডাকতেন এবং আমাকে সেন্টারে ছেড়ে দিয়ে আসতেন। ফেরার পথে আমি ডিটিসি বাস রুট নাম্বার 503 ধরতাম, যা আমাকে মালভিয়া নগরের বাড়িতে ছেড়ে দিত। এফআইআইটি জেইই আমাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কি করে ক্র্যাক করতে হবে এমন অনেক হ্যাক শিখিয়েছিল। ওইসব হ্যাকগুলোর মধ্যে আমাদের ম্যাথ টিচার ফার্স্ট হ্যাকটি শিখিয়েছিলেন। তিনি আমাদের ডাকতেন ভুট্টা খেতওয়ালে বান্দার বলে। কথায় আছে যে বাঁদরেরা প্রায়ই গ্রামে ভুট্টার খেতে হামলা করত। প্রথমবার যখন একটা বাঁদর একটা ভুট্টা ছিঁড়ত তখন সে সেটা তার বগলের নিচে রাখত। তারপর সে আবার একটা ভুট্টা বার করত এবং সেই একই কাজ করতে গিয়ে প্রথমে যে ভুট্টাটাকে রেখেছিল সেটাকে ভুলবশত ফেলে দিত এবং আবার একটা নতুন ভুট্টা সেখানে রাখত। আর সবশেষে আপনারা যেটা দেখতে পাবেন তা হলো একটা নষ্ট করা ভুট্টার ক্ষেত, আর সেই বাঁদর যে শেষমেশ একটা মাত্র ভুট্টাই সঙ্গে করে নিয়ে ফিরে যাচ্ছে। এইভাবেই আমাদের ম্যাথ টিচার বোঝাতে চাইতেন যে আমরা কিভাবে পড়াশুনো করি, প্রত্যেকবার নতুন জিনিস পড়ি এবং আগের সব পড়া ভুলে যাই। ঠিক সেই বাঁদরটার মতো একই কাজ আমরাও করতে থাকি। যদিও এফআইআইটি জেইই গ্রুপের দ্বিতীয় ব্যাচে জয়েন করা কোনো সহজ কাজ ছিল না, প্রতিটি জাম্প আমাদের জয়েন্টে ভালো র্যাঙ্ক পাওয়ার দিকে আর এক পা এগিয়ে দিত। এন্ট্রান্স পরীক্ষার দিনের গল্প তো কিছুটা আলাদাই ছিল। আমি যা ভেবেছিলাম তাই হলো।
আমি আমার প্রথম পরীক্ষাতেই আমার সুযোগ হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল কোয়েশ্চেন পেপারটা ছিল অঙ্কের। আমার মনে আছে যে পরীক্ষার পরে গাড়িতে বসে আমি কাঁদতে কাঁদতে আমার বাবা মাকে বলেছিলাম যে আমার দ্বারা এসব হবে না, বাকি পরীক্ষা দেওয়া মানে ফালতু সময় নষ্ট হবে। আর ঠিক সেই সময় পার্কিং লটে আর একটা গাড়ি ছিল, সেখানে একটা মেয়ে তার সেই একই অবস্থার জন্য কাঁদছিল। দুজনের বাবা মাই তাদের ছেলে মেয়েদের এই বলে সান্ত্বনা দিচ্ছিলেন যে এই ম্যাথ সাবজেক্টটাতে সবারই একই হাল। তাই সবারই এই অবস্থা দেখে আমি বাকি পরীক্ষাগুলো দিতে যাই। আর সৌভাগ্যক্রমে রেজাল্ট বেরোনোর পর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1823। রেজাল্ট বেরোনোর সময় এটা বলতে পারি যে বাড়িতে সবাই খুব খুশি ছিল। সেই বছর আমার স্কুল থেকে আমি একমাত্র ছিলাম যে আইআইটি ক্লিয়ার করেছিলাম। আমাদের পুরো রিফিউজি কলোনি সেই সন্ধ্যায় আমাদের বাড়িতে ভিড় করেছিল। সবাই এই ভেবেই গর্ববোধ করছিল যে তাদেরই একজন এখন নতুন পৃথিবীর দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আমার র্যাঙ্ক ছিল 1823, যেটা আমাকে আইআইটিতে ঢোকার চান্স দিতে পারত, কিন্তু কম্পিউটার সায়েন্স কোর্সে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই সত্যিটা খুব দ্রুতই আমাকে বাস্তবের জগতে ফিরিয়ে আনলো। আমাদের ব্যাচটা ছিল মিলেনিয়াম ব্যাচ, যাদের স্বপ্ন ছিল কম্পিউটার সায়েন্স পড়ে আমেরিকা যাওয়ার। তাই এই রেজাল্টে আমি হতাশ হয়ে গেলাম যখন জানতে পারলাম যে আমি চান্স পেতে পারি শুধুমাত্র আইআইটি গুয়াহাটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি আইআইটি দিল্লিতে পড়তে চেয়েছিলাম, কিন্তু এই র্যাঙ্কে আমাকে সিভিল বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কোনো একটা বেছে নিতে হতো। আমার বাবা আইআইটি দিল্লির সঙ্গে প্রচুর অডিটের কাজ করেছেন এবং সেখানকার কয়েকজন প্রফেসরকে চিনতেন। বাবা আমাকে তাঁদেরই একজনের কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আইআইটি দিল্লিতে ঢুকলে আমার ভবিষ্যতের দরজা খুলে যাবে এবং আমি কোর্সের ব্যাপারে বেশি চিন্তা যেন না করি। সেই অ্যাডভাইস পাওয়ার পর আমি আমার অর্ধেক ভর্তি করা ফর্মটা ছিঁড়ে নতুন ফর্ম ফিল আপ করেছিলাম, যেটাতে আইআইটি দিল্লিতে সিভিল ইঞ্জিনিয়ারিংকে আমার প্রথম পছন্দ হিসেবে লিখেছিলাম, আর তারপর এই কোর্সেই পারসিউ করেছিলাম। বিশ্বাস করুন বা না করুন, প্রফেসরের পরামর্শ ছাড়াও আমাকে আইআইটি দিল্লিতে নিয়ে এসেছিল মালভিয়া নগরে আমার বাড়ি থেকে আইআইটি দিল্লি ক্যাম্পাসের মধ্যে ট্রাফিক লাইটের অভাবটা। আইআইটি দিল্লিতে যখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিংকে মেনশন করেছিলাম আমার ফার্স্ট চয়েস হিসেবে, এবং এর সঙ্গেই ইলেকট্রনিক্স কোর্সের জন্য আমি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বা ডিসিইর ওরিয়েন্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা ছিল আরও অনেক নামী ইনস্টিটিউট, আর যেখানে আমার সিলেকশনও হয়ে গিয়েছিল। আমার প্রিয় বন্ধু শুভাং শঙ্করের নজরও ছিল আইআইটির দিকে। সে ডিসিইতে কোর্সটা এক্সপ্লোর করার জন্য আমার সঙ্গে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, যখন আপনি আইআইটি ক্যাম্পাস একবার দেখে নেন তখন আর অন্য কোনো ক্যাম্পাসই পছন্দ হয় না। যাই হোক, আমরা ডিসিইর ওরিয়েন্টেশনে যাওয়ার দিকে এগোলাম। আমরা যখন বিভিন্ন কোর্সের ব্যাপারে বিস্তারিত শুনছিলাম, তখন শঙ্করের একটা জরুরি প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল ডিসিই প্যানেলের কাছে। যখন সবাই তাকে বড্ড সিরিয়াস চোখে দেখছিল এবং একটা ভালো প্রশ্নের অপেক্ষায় ছিল, তখন শুভাং এমন একটা প্রশ্ন করল যেটা সবাইকে অবাক করে দিয়েছিল, আর সবাই হাসতে লাগলো। ডিসিই যাওয়ার জন্য আমাকে কোন বাস রাস্তা নিতে হবে, এটাই ছিল তার প্রশ্ন। যদিও অনেকে ভেবেছিল যে সে একটা অপ্রয়োজনীয় প্রশ্ন করছে এবং ইনসাল্ট করছে, কিন্তু তার জন্য এটা শুধুমাত্র একটা সাধারণ প্রশ্ন ছিল। আসলে এটাই ছিল সেই প্রশ্নটা যেটা আমাকে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আমাকে বোঝায় যে এর মধ্যে অনেক লাভ রয়েছে। আসলে আমি আইআইটি দিল্লির পাশে থাকতাম এবং সেখানে মালভিয়ায় আমার বাড়ির ও ইনস্টিটিউটের মধ্যে একটাও ট্রাফিক লাইট ছিল না, যা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল, আর যে সিদ্ধান্ত নিয়ে আমি কখনোই রিগ্রেট করিনি। বাড়ি কাছে হওয়ার কারণে হস্টেলে থাকার বদলে আমি আইআইটি ডে স্কলার হয়েছিলাম, যা আমাকে কিছু সাংঘাতিক র্যাগিং থেকে বাঁচিয়েছে। অনেক র্যাগিং যা আমার ব্যাচমেটদের অনেকের সঙ্গে হয়েছিল, সেগুলো থেকে আমি বেঁচে গিয়েছিলাম। আসলে এফআইআইটি জেইই থেকে আমার চেনা খুব ভালো বন্ধু আশুতোষ মাথুর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিল এবং সে হস্টেলেই থাকত। একটা পর্যায়ে এসে র্যাগিংয়ের কারণে সে বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। আজও এক্স ছাত্রছাত্রীদের গেট টুগেদারে সব হস্টেলের র্যাগিংয়ের প্রসঙ্গে বলে, বহুত ফাটতি থি। 2 ঘন্টার র্যাঙ্ক হোল্ডার। যখন আপনাকে আইআইটির প্রিপারেশনের জন্য চাপ দেওয়া হয়, তখন নর্মালি বলা হয় যে আপনি যদি একবার জেইই ক্র্যাক করে ফেলেন তাহলে আপনাকে আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতে হবে না। সত্যি কথা বলতে কি, এটা একদমই ঠিক নয়। এই অ্যাডভাইস পাওয়ার পর আমি জীবনটাকে একটু সহজভাবে নিতে চেষ্টা করেছিলাম। এর ফলে আমি প্রথম সেমিস্টারে 7.3 এসজিপিএ নিয়ে আসি।
শঙ্কর, যে ছেলেটি ডিসিইর ওরিয়েন্টেশনে বাসের রুটগুলো বুঝতে চেয়েছিল, সে বোধহয় একটু বেশি জানত, তাই 9-এর ওপর এসজিপিএ করেছিল। আর যখন তার স্ট্রিম সিভিল থেকে চেঞ্জ হয়ে মেকানিক্যাল হয়, তখন আমি একটা বড় সড়ো ধাক্কা খাই। ধাক্কাটা এতটাই বড় ছিল যে এই ঘটনাটাই আইআইটিতে আমার ভবিষ্যতের জন্য পথ তৈরি করে দিল। আর হ্যাঁ, এটাও সত্যি যে আমার এক বন্ধু পরাক্রম খণ্ডপুর, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 33, যার জন্য সে কম্পিউটার কোর্সের দিকে গিয়েছিল, সে আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে হার্ড ওয়ার্ক ছাড়া আইআইটির স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে। তাই আমি ঠিক করলাম যে আমাকে আবার হার্ড ওয়ার্কার হতে হবে। প্রথম সেমেস্টারে 7.3 এসজিপিএ পাওয়ার পর আমি খুব দ্রুতই দ্বিতীয় সেমেস্টারে 9 এসজিপিএ পেলাম। এরপর আর আমি পিছনে তাকাইনি। সেমেস্টারের পর সেমেস্টার এসজিপিএ 9.5-এর ওপরেই ছিল, এমনকি শেষ সেমেস্টারে নিখুঁত 10 এসজিপিএ, অর্থাৎ যাকে ডিএএসএসআই বলা হতো। আসলে লাস্ট সেমেস্টারে 10 বা 10 নম্বর পাওয়াটা কোনো নর্মাল ঘটনা ছিল না। তখন ছাত্রদের মন ক্যাম্পাস প্লেসমেন্টের দিকে বা মাস্টার্সে যোগদানের দিকে ছিল, তাই এই বড় সাফল্য পাওয়ায় আলাদা করে কোনো লাভ ছিল না। আমার জন্য এটা ছিল নিজের কাছে নিজেকে প্রমাণ করা। যখন আমি দ্বিতীয় সেমেস্টারে সেকেন্ড র্যাঙ্ক করেছিলাম, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে আমার ভাগ্য বদলাতে হবে। শেষ সেমেস্টারে এতটা পারফেক্ট স্কোর করে আমি ডিপার্টমেন্টের র্যাঙ্ক 1 হয়ে গেলাম, কিন্তু সেটা মাত্র 2 ঘন্টার জন্য। নোটিশ বোর্ডের ওপরে যখন ফাইনাল গ্রেড পাবলিশ করা হচ্ছিল, তখন আগের র্যাঙ্ক 1 প্রফেসরের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলে, মেরি জিন্দগি খারাপ হয়ে গই। সে বরাবর ভালো র্যাঙ্ক করে এসেছে, কিন্তু লাস্ট সেমেস্টারে সে হেরে যায়। তাই প্রফেসর তার কনসিস্টেন্সিকে রিওয়ার্ড দেওয়ার জন্য তাকে এক্সট্রা গ্রেড দেন, যার ফলে আবার সে ডিপার্টমেন্টে র্যাঙ্ক 1 হয়। এটা আমার জন্য একটা বড় ধাক্কা ছিল। আমি আর ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারের মেডেলটা পেলাম না, যেটা একজন ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারের পাওয়ার কথা ছিল। এই ঘটনাটা আমার মনে একটা বড় দাগ কেটেছিল। এই ঘটনা আমার জীবনের বিভিন্ন পর্যায়ে হতে থাকলো। এমনিতেই আমার সব কাজে দেরি করে সাফল্য আসতো। যাই হোক, আমার মনে হয় যারা ভালো এবং যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে ভালোই হয়। একটা খারিজ করা ভিসা এবং তার থেকে মুক্তি। আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে, এই কথাটা আমাকে যা কষ্ট দিয়েছিল আমি আজও সেটা ভুলতে পারিনি। আমি তখন ক্লাস 10-এর ছাত্র। গরমের ছুটিতে একা মামার কাছে ক্যানাডায় ঘুরতে যাওয়ার জন্য একটা ক্যানাডিয়ান ভিসার আবেদন করেছিলাম। হয়তো রিজেকশনটা কিছু রুল ব্রেক করার কারণেই হয়েছিল। স্কুলের এনওসিটা অ্যাটাচ না করার জন্য আমার ভিসাটা রিজেক্ট করা হয়েছিল। তবে ব্যাপারটা আমাকে খুবই দুঃখ দিয়েছিল। এতটাই বেশি দুঃখ দিয়েছিল যে এতদিনে আমি 50টা দেশেরও বেশি ট্রাভেল করেছি, কিন্তু রিজেক্ট করা ওই ভিসার অ্যাপ্লাই এখনও আমার মনে কষ্ট দেয়। ভিসাটা ঠিক করার একটা সুযোগ পেলাম আইআইটি এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে। আমি এই সুযোগটাকে হাতছাড়া করিনি। আমি ইন্টারভিউটা সফলভাবে দিই এবং আমার অন্য 5 বন্ধুদের সঙ্গে ফ্রান্স যাওয়ার সুযোগ পাই। পরবর্তী 1 বছরের জন্য ইনসা লিওন আমার বাড়ি হয়ে উঠল। ইনসা লিওন ইনস্টিটিউট এবং এই এক্সচেঞ্জ প্রোগ্রাম খুবই ফেমাস ছিল। আর খুশির কথা হলো এই যে এর জন্য এক্সট্রা কোনো খরচও করতে হতো না। যেমন আইআইটিতে নিয়মিত ফি দেওয়া হচ্ছিল, তেমনি ফরাসি স্টুডেন্টটির সঙ্গে বিনিময়ের দরুন কোনো বাধার সম্মুখীন না হয়ে ফ্রান্সে ফি প্রদান করা যেত। আরেকটা কারণে আমি লাকি ছিলাম। আমি জানতে পারলাম ফ্রান্সে মাস্টার্স করবার জন্য একটা স্কলারশিপ প্রয়োজন ছিল, যেটার জন্য প্রতি মাসে 600 ইউরো পাওয়া যেত, এবং সেই ব্যবস্থা সেই বছর যারা ব্যাচেলর কোর্স পড়ছিল তাদের জন্যও ছিল। তবে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটা হলো কেবল 2 জনকে স্কলারশিপ দেওয়া হতো, এবং যদি আমি আমার অন্যান্য ব্যাচমেটদের সঙ্গে এই খবরটা ভাগ করে নিতাম, তাহলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমার আশা 6 ভাগের 1 ভাগ হয়ে যেত। আমি ছাড়া ডিপার্টমেন্টের আর মাত্র 1 জন শিক্ষার্থী এই এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে জানত। আমরা 2 জন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাই এবং তা পেয়েও যাই। তবে এই প্রসঙ্গে এই বিষয়টাও বলতে হবে যে আমরা যখন ফ্রান্সে পৌঁছলাম, তখন আমাদের স্কলারশিপ প্রসেসের জন্য রিপোর্ট করতে হয়েছিল এবং আমাদের সিচুয়েশন একটু অকওয়ার্ড হয়ে গিয়েছিল, কারণ এই স্কলারশিপ সম্পর্কে না বলার জন্য অন্য 4 জন আমাদের দিকে তাকিয়েছিল এবং তাদের মুখোমুখি হওয়াটা সত্যি খুবই অস্বস্তিকর ছিল। রেনো আর সেনো নদী দুটোর মিলনের তীরে গড়ে ওঠা লিওন ফ্রান্সের প্রথম আর দ্বিতীয় বৃহত্তম শহর প্যারিস এবং মার্সেইলের পর 3য় বৃহত্তম শহর। থাকার জন্য এটা একটা চমৎকার জায়গা। সত্যি কথা বলতে কি, আমি ইউরোপে যে বছর কাটিয়েছি, আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে সেই বছরগুলো অবশ্যই উল্লেখযোগ্য।
আমাদের ক্লাস শুরু হওয়ার প্রায় 1.5 মাস আগেই আমরা লিওন পৌঁছেছি এবং সেই সময়টা আমরা ফ্রেঞ্চ শিখতে এবং ইউরোপ এক্সপ্লোর করতে কাজে লাগিয়েছি। ফ্রান্সে কাটানো ওই বছরগুলোতে আমি একটা ভালো এডুকেশনাল সিস্টেম সম্বন্ধে জানতে পারি। প্রথম দিকের দিনগুলোতে আমি পেন্সিল বক্স সহ বিভিন্ন রঙের পেনের সঙ্গে ক্লাসে অংশ নেওয়া ফরেস্ট্রি স্টুডেন্টদের দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তাদের কোয়ালিটিকে এইভাবে ডিসক্রাইব করা যেতে পারে যে প্রফেসররা ক্লাসে যেগুলো বলতেন সেগুলো তারা নির্দিষ্ট একটা রঙের পেন দিয়ে লিখত, এবং বোর্ডে যা লেখা আছে সেগুলো লিখত আরেকটা রং দিয়ে, এবং আরেকটা রঙের পেন দিয়ে তাদের বিষয়ের উপর যা মতামত রয়েছে সেইটা লিখত। এমনকি আমি ভারতে ফিরে আসার পরেও এই স্টাইলটা বদলায়নি। বিশেষ করে আমি বুঝতে পেরেছিলাম যে যেখানে ভারতীয় এডুকেশনাল সিস্টেম তার টপ নচ স্টুডেন্টের জন্য গর্বিত, সেখানে ফ্রান্সের এডুকেশনাল সিস্টেম তার দুর্বল ছাত্রদের নিয়ে গর্বিত। তারা এই ভেবেই খুশি যে তাদের চেয়ে কম নাম্বার নিয়ে আসা দুর্বল ছাত্ররাও সাধারণ মৌলিক ধারণাগুলো বুঝতে পারে। একাডেমিকভাবে পুরো বছর কাটানোর পাশাপাশি আমি বছরের বেশিরভাগ সময় পুরো ইউরোপ ঘুরেছিলাম, এমনকি ইউকেতেও একা একা ঘুরতে গেছিলাম। সমস্ত আইআইটিয়ান স্মার্ট স্টুডেন্ট এবং সেই দুর্দান্ত এসজিপিএগুলো সত্ত্বেও আমরা অনেক বোকা বোকা জিনিসও করেছি। যেমন ইটালিতে একজন ব্যাচমেটের সঙ্গে আমি ভেসপা চালিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে কোনো ট্রাফিক লাইট নেই, পরে জানতে পারি যে আমরা অন্তত 20টা রেড লাইটকে পার করেছি, যা কেবলের সঙ্গে ঝুলেছিল, যেখানে আমরা বড় পোলের সন্ধান করছিলাম যেরকমটা আমাদের ভারতে থাকে। সুইজারল্যান্ডে আমরা ভুলবশত একটা রেল টানেলের ভেতর গিয়েছিলাম ইন্টারল্যাকেনে, এবং জোরে আওয়াজ আসার পর হঠাৎ করে পাশের দিকে লাফাই, এবং তখনই সেখান দিয়ে প্রচণ্ড গতিতে একটা ট্রেন চলে যায়। লিওন আন্তর্জাতিক প্রোগ্রাম চলার সময় ফ্রান্সে বেশ কিছু ভালো বন্ধু তৈরি করেছিলাম আমরা। সেখানে একটি লোকাল ফ্যামিলিতে আমাদের রাখা হয়। আমি প্রত্যেক সপ্তাহে দেখা করতে যেতাম তাদের সঙ্গে। শুধু যে তাদের সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করেছি তাই নয়, আমাদের সম্পর্কও খুব গভীর হয়ে গেছিল, এবং সম্পর্ক এতটাই ভালো হয়ে গেছিল যে আমি যখন ভারতে ফিরে যাই, ভদ্রলোক আমাকে লিওন থেকে জেনেভা বিমানবন্দরে নামিয়ে দিলেন, যেটা প্রায় 1.5 ঘন্টা দূরে। আপনারা হয়তো এতক্ষণে অনুমান করে নিয়েছেন যে আমি জেনেভাকে কেন আমার বোর্ডিং গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলাম, কারণ জেনেভা থেকে ফ্লাইট অনেকটাই সস্তা ছিল, এবং আমি যে স্কলারশিপ জিতেছিলাম তা থেকে এতটাই সেভিংস করেছিলাম যে ভারতে ফিরে এসে আমার পরবর্তী শিক্ষার জন্য বাবা মার কাছে আর কোনো টাকা পয়সাই চাইতে হতো না। আর এভাবেই 2002 সাল থেকে আমি আর্থিকভাবে স্বাধীন হয়েছি। ফ্রান্সে থাকার সময় একটা বছর কাটানোয় একটা জিনিস হয়েছিল, বিদেশ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছিল। ফ্রান্সে থাকার সময় আমার গোলাপি রঙের চশমাটা হারিয়ে যায়। ফ্রান্সে অনেক মজা করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একাকিত্বও অনুভব করেছি, বিশেষভাবে শেষ 2 মাসে, যখন আমি লিওনে আমার ইন্টার্নশিপ করছিলাম এবং আমার ব্যাচমেটরা অন্যান্য শহরে চলে গিয়েছিল। তখন আমার খুবই একা লাগতো আর খুব দুর্বল লাগতো। ভারতে ফিরে আমি এ ব্যাপারে ক্লিয়ার ছিলাম যে আমি আমার মাস্টার্সের জন্য স্ট্যানফোর্ড বা এমআইটিতে আর যেতে চাই না, যার মানে বিদেশে ক্যারিয়ার গড়ে তোলা। তার পরিবর্তে আমি নিশ্চিত ছিলাম যে আমি যে ডিসিপ্লিন এবং স্ট্রিক্টনেসের সঙ্গে নিজেকে তৈরি করেছি তার ব্যবহার করেই আমাকে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। আমার জীবনের ভালোবাসা। আমার কাছে ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ক্যারিয়ার লঞ্চ নামের কোচিং ইনস্টিটিউটটা বেছে নেওয়াটা যেমন কঠিন ছিল, তার থেকেও বেশি কঠিন ছিল সেন্টার ডিসাইড করাটা। এসডিএ মার্কেটের আইআইটির বিপরীতে যে ইনস্টিটিউট ছিল সেটাতে না গিয়ে আমি কৈলাস কলোনির সেন্টারটা বেছে নিয়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা কারণে, কারণ সেখানে মেয়েদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বেশি ছিল, এবং আমি ভালো করেই জানতাম যে এটাই শেষ সুযোগ ছিল একটা মেয়ে খুঁজে নেওয়ার এমবিএ কোর্সের আগে। বলতেই হবে যে এই জায়গাটা আমার আশা পূরণ করেছিল, কারণ এখানে আমি আমার জীবনের ভালোবাসার প্রেমিকা মানে আমার স্ত্রী মাধুরীকে পেয়েছি। মাধুরীর সঙ্গে এখানেই আমার প্রথম পরিচয় হয়। বলা যেতে পারে আমাদেরকে একত্র করার পিছনে ভাগ্যের একটা বড় ভূমিকা ছিল। আসলে আমার যে ব্যাচে উপস্থিত থাকার কথা, ভুল করে তার 15 মিনিট আগে শুরু হওয়া অন্য একটা ব্যাচে আমি চলে গিয়েছিলাম। এইভাবেই আমি আমার প্রেমিকার সঙ্গে এক ব্যাচে ছিলাম, আর সেখানেই আমি প্রথমবার আমার জীবনের সবচেয়ে ফ্যাশনেবল মানুষটিকে দেখেছিলাম। ক্যারিয়ার লঞ্চের ক্লাসে আমার সবচেয়ে পুরনো স্মৃতির মধ্যে মনে পড়ে একটা ম্যানেজমেন্টের ক্লাস, একটি ফ্যাশনেবল মেয়ে, যে মেয়েটি একটা রঙিন স্ট্রাইপ দেওয়া টপ পরেছিল, যার সঙ্গে একই রঙের হেয়ার ব্যান্ড এবং মোজা পরেছিল। তার হাতে একটা ডায়েরি ছিল, আর হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সেই ডায়েরিতেও ছিল একই রঙিন স্ট্রাইপের দাগ। আমি শুধু যে চমকে গিয়েছিলাম এটা বললে কম বলা হবে। আমি ক্যাট পরীক্ষায় পাশ করবই সেই নিয়ে আমার যথেষ্ট আত্মবিশ্বাস ছিল।
কিন্তু আমি জানতাম যে তার মন জয় করার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওই সময় আমি কেবলমাত্র তার নামটাই জানতাম, মাধুরী জৈন, আর জানতাম যে সে গ্র্যাজুয়েট ছিল। তার বাইরে আর কিছুই আমার জানা ছিল না। এই সামান্য ইনফরমেশন নিয়ে বলিউড স্টাইলে আমি আমার বন্ধু আশুতোষ মাথুরকে বললাম, দেখিস, কখনো না কখনো আমি এই মেয়েটাকেই বিয়ে করব। একটা অপমানজনক মতামত। মাধুরী মেয়ে হিসেবে খুবই লাজুক ছিল, কিন্তু আমি তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ ছাড়িনি। এমনকি আমি তাকে আমার সঙ্গে লাঞ্চ করার জন্য জোর করেছিলাম, তখনকার সবচেয়ে কুল টাইম স্পেন্ড করার জায়গাতে, দ্য বিগ চিল ক্যাফে, যেটা ছিল কৈলাসের আগে। মাধুরী সিদ্ধান্ত নিল প্রথমে তার এনআইএফটির ব্যাচের অঙ্কিতার কাছ থেকে আমার সম্পর্কে জানবে, যে আমার সঙ্গে এপিজে স্কুলে পড়ত। সে অঙ্কিতাকে জিজ্ঞেস করলো যে সে আশনুর নামের একজনকে চেনে নাকি। তার ওপিনিয়নটা এখনও আমার পুরনো স্মৃতির মধ্যে সবথেকে স্মরণীয় আর অপমানজনক ওপিনিয়ন হিসেবে রয়ে গেছে। আসনুর নহি আসনির, ও না এসে হি হ্যায়, উসসে দূর হি রহিও, এগুলোই ছিল তার স্টেটমেন্ট। তা সত্ত্বেও আমি আমার সম্মানার্থে বলতেই পারি যে আমি মাধুরীকে লাঞ্চের জন্য রাজি করাতে পেরেছিলাম, আর সেই কারণে আমরা পরে আরও অনেক ডেটে যেতে পেরেছিলাম। পারিবারিক দৃষ্টিকোণ থেকে আমরা দুজন চিকেন এবং পনিরের মতো আলাদা ছিলাম। আমি ননভেজ খাওয়া এক পাঞ্জাবি পরিবার থেকে এসেছি, আর সে পিওর ভেজিটেরিয়ান বানিয়া জৈন পরিবার থেকে এসেছে। আমি সার্ভিস ক্লাসের পরিবার থেকে বড় হয়েছি, আর সে একটি ভালো ব্যবসায়িক পরিবার থেকে। আমি 200 গজের ফ্ল্যাটে থাকি, আর তার পরিবারের একটা বড় বাংলো আছে। আমার একটা বোন আছে, আর তার 5-5টা ভাই বোন। আমি মেট্রোপলিটন শহর দিল্লি থেকে এসেছি, আর সে এসেছে পানিপত থেকে। কিন্তু এই সব বিষয়গুলো বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ ছিল না, কারণ তার প্রতি আমার প্রবল ভালোবাসা ছিল। সবার আগে আমি মাধুরীর সঙ্গে আমার দিদার পরিচয় করিয়ে দিই, আর আমার পরিবারের সঙ্গে মাধুরীকে পরিচয় করানোর দায়িত্ব ছিল আমার দিদার ওপর। তিনি জীবনের প্রত্যেকটি পরিস্থিতিকেই খুব ইতিবাচকভাবে দেখতেন। উনি সৎসঙ্গে গিয়ে নিজেকে শক্ত রাখতেন, এবং তার এই ইতিবাচক ভাইব দিয়েই তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিলেন। আর একবার যখন আমি ওনার মত পেয়ে গিয়েছিলাম, তখন সবথেকে বড় কাজটা ছিল মাধুরীকে আমার মায়ের সঙ্গে দেখা করানো। একজন টিপিক্যাল পাঞ্জাবি মা, যিনি কখনোই তার হবু ছেলের বউ হতে গেলে কি কি কোয়ালিটি থাকতে হবে সেটা জানাতে লজ্জা পেতেন না। মেয়েটি দেখতে ভালো হওয়া উচিত, অর্থাৎ ফর্সা এবং সুন্দরী। হ্যাঁ, মাধুরীর অবশ্যই এই কোয়ালিটি ছিল। আমার মনে আছে আমার মা মাধুরীর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে তার রিয়াকশন দিয়েছিলেন। প্রথমত, মাধুরীকে দেখে তার বানিয়া লাগেনি, কারণ তার মতে বানিয়াদের চেয়ে অনেক ফর্সা ছিল মাধুরী। আর দ্বিতীয়ত, যদিও সে খুব বেশি লম্বা ছিল না, কিন্তু তার সত্ত্বেও ফ্ল্যাট জুতো পরার ওপর তার কনফিডেন্স ছিল, আর এটা ছিল একটা ভালো দিক। মাধুরীর পরিবারকে বোঝানোটা ছিল সত্যিই কঠিন কাজ। আমাদের সূচনাটাই বেশ খারাপ ছিল। মাধুরীর বাবা তাকে দিল্লিতে ঘোরার জন্য একজন ড্রাইভার আর মিৎসুবিশি ল্যান্সার কার দিয়েছিলেন, যাতে সে দিল্লি ঘুরতে পারে, কারণ তার পরিবার পানিপথে থাকত। আমরা ডেটিং শুরু করলে প্রায় তার গাড়িতে করে শহরে ঘুরতে যেতাম। তবে এই কথা কে না জানে যে বিপদ সৃষ্টি করার জন্য ড্রাইভাররা সবসময় একদম পারফেক্ট ভূমিকা পালন করে, এবং মাধুরীর ড্রাইভারও সেই ক্যাটাগরিতেই পড়ে। মাধুরীর বাবা মাকে তাদের মেয়ের বিষয়টা জানানোটা নিজের রেসপন্সিবিলিটি হিসেবে নিয়েছিল সেই ড্রাইভার, এবং এই কথা জানিয়ে দিয়েছিল যে তাদের মেয়ে প্রেম করছে। ড্রাইভারের কথা শুনে মাধুরীর বাবা ভেবেছিলেন যে তার বড় মেয়ে তার সমস্ত আশা ভরসা শেষ করে দিয়েছে। মাধুরীকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল সে তার অপব্যবহার করছে। তবে যখন তিনি জানতে পারলেন ছেলেটি কে, তখন তার আপত্তি আরও বাড়তে থাকে, কারণ আমি পাঞ্জাবি। আরও একটা বিষয় যে কারণে তারা আপত্তি জানিয়েছিলেন, যে তখনও পর্যন্ত আমি একটি ভালো চাকরি জোগাড় করতে পারিনি। এই বিষয়টাই ছিল মাধুরীর পরিবারের, বিশেষ করে তার বাবা এবং তার মামার জন্য একটা বড় অমতের বিষয়। আমার জানার আগেই মাধুরীর বাবা মাধুরীকে খুব তাড়াতাড়ি পানিপথে চলে আসার নির্দেশ দেন। আমার পার্সোনাল লাইফে এত নাটকের মধ্যেই আমি ক্যাট পরীক্ষা দিতে গিয়েছিলাম। সেই বছরে ক্যাট পরীক্ষা লিক ক্যাট নামে পরিচিত ছিল, কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার ঠিক পরেই আমাদের জানানো হয়েছিল যে আমাদের আবার পরীক্ষায় বসতে হবে। দ্বিতীয় পরীক্ষার সেন্টার ঘোষণা হওয়ার পর আমি জানতে পারলাম যে সেন্টারটি হলো আমার জেইইতে পরীক্ষা দেওয়া সেই একই সেন্টার। আমি তখনই বুঝলাম যে কিছু কানেকশন তো আছেই, এবং এই বাধাটাও আমি পার করেই যাব। এবং আমি সফল হলাম। খাতায় কলমে লিখিতভাবে এখনো পর্যন্ত আমার সেরা শিক্ষাগত রেজাল্ট রয়েছে আইআইটি দিল্লি এবং আইআইটি আহমেদাবাদে। আমি ভেবেছিলাম
মাধুরীর পরিবারের চোখে আমার ইমেজ পরিবর্তন করতে এই সিচুয়েশন আমাকে সাহায্য করবে। আমি আশা করেছিলাম যে প্রতিষ্ঠানের রেপুটেশন মাধুরীর বাবার উপরে প্রভাব ফেলবে এবং তিনি আমাকে একটু নরম চোখে দেখবেন। কিন্তু যা ভেবেছিলাম আমি সেরকম কিছুই হয়নি। বোঝা গেল যে বানিয়াদের জন্য আপনার ডিগ্রিগুলোর চেয়েও আপনি কত রোজগার করেন সেটাই বেশি ইম্পর্টেন্ট। এত কিছুর পরও মাধুরীর বাবার মত পাল্টায়নি, আর মাধুরী ছিল পরিবারের সমস্ত কথা মেনে চলা মেয়ে। তাই সেই কারণেই সে কনফার্ম করেছিল যে যদি কিছু সিদ্ধান্ত নিতেই হয় তবে সেটা তার বাবা মায়ের আশীর্বাদের সঙ্গেই হতে হবে। মাধুরীর অন্য নাম ছিল অঙ্কিত খান্না। আহমেদাবাদে আমার থাকার সময় একটা ভালো জিনিস হয়েছিল, সেটা হলো মাধুরীকে পানিপত থেকে দিল্লিতে ফিরে একটা পিজিতে থাকার অনুমতি দেওয়া হয়। তখন সে ডিজাইনার সত্য পলের জন্য কাজ শুরু করেছে। সবসময় আমি আহমেদাবাদ থেকে দিল্লিতে বাড়ি ফেরার একদিন আগে মাধুরীর পিজিতে থাকতাম আর বাড়িতে বলতাম যে আমি আমার আইআইটির বন্ধু অঙ্কিত খান্নার বাড়িতে আছি। মাধুরীকে আমাকে পিজিতে আনার জন্য খুব সতর্ক থাকতে হতো, কারণ মাধুরীর পিজির মালিক মাধুরীর বিল্ডিংয়েই থাকতেন অন্য ফ্লোরে। তাই আলো বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমায় অপেক্ষা করতে হতো। 2 বছর যাবৎ এরকম অ্যাডভেঞ্চারের সঙ্গেই আমরা একে অন্যের সঙ্গে দেখা করতাম। আইআইএমে আমার জীবন। এইসবের মধ্যে থেকে আইআইএমে থাকাটা খুব একটা সহজ ছিল না। এই প্রথমবার আমি বাড়ি থেকে দূরে থাকছিলাম। যদি আমি ফ্রান্সের আইআইটিতে থাকাকালীন বছরটা না ধরি তো আইআইএমে স্ট্রিক্টনেস যথেষ্ট ছিল। সিনিয়ররা পিরিয়ডগুলো সব আদেশ দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছিল, যেমন যদি তুমি রাত 3টে অবধি জেগে না পড়াশোনা করো তাহলে তোমার আইআইএমে থাকার যোগ্যতা নেই। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের লাইট জ্বালিয়ে ঘুমোচ্ছে যাতে সবাই ভাবে তারা সকাল অবধি পড়ছে। আমার কাছে এগুলো অসহ্য ছিল। এমনকি যখন আমাদের শেষে বলা হয়েছিল যে আমাদের সঙ্গে ইয়ার্কির ছলে এগুলো করা হচ্ছে, সেটা আমার আইআইএমের মেন্টাল প্রেশারকে কোনো অংশে কম করেনি। আর আইআইএমকে নিয়ে পারসেপশনও আমার ঠিক হয়নি। আমি আইআইটিতে ছাত্রদের সাধারণত খুব বুদ্ধিমান হতে দেখেছি, কিন্তু আইআইএমের ছাত্ররা অনেক বেশি ড্রিভেন ছিল। আর আমি এটা বুঝতে পারছিলাম যে আইআইটির লোকেরা নিজেদের পোটেনশিয়াল এক্সপ্লোর করছিল, আর আইআইএমের লোকেরা একটা সুন্দর ডে জিরো জবের পেছনে পড়েছিল। এটা পরিষ্কার ছিল যে আইআইএম একটা জিরো সাম গেমের মতো ছিল। ওটা একটা প্লেসমেন্ট স্কুলের বাইরে আর কিছুই নয়। আমরা সবাই ওখানে কাঁকড়ার মতো জীবন যাপন করছিলাম। অন্যদের নিচে টেনে নিজেদেরকে উপরে নিয়ে যাওয়ার অপেক্ষায় থাকতাম, আর এই জিনিসটাকে আমি খুবই ঘৃণা করতাম। যা ব্যাখ্যা করে কেন আমার আইআইএমে অনেক ব্যাচমেট থাকলেও খুব কমই সত্যিকারের বন্ধু ছিল। আসলে আমার বেশিরভাগ আইআইএমের বন্ধুদের মধ্যে তারাই ছিল যারা আমার সঙ্গে আইআইটির যাত্রা শুরুর দিনগুলোর থেকেই সঙ্গে ছিল। যদি তুমি আইআইএমে সফল হতে চাও তবে তোমার সবচেয়ে দরকারি যে স্কিলটা থাকতে হবে সেটা হলো নেটওয়ার্কিং স্কিল। এই একটা স্কিল যেটা আমার একদমই ছিল না। সত্যি কথা বলতে কি, আমি সোশ্যালি অকওয়ার্ড পার্সন ছিলাম এবং শুধুমাত্র তাদের সঙ্গেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম যারা আমার পরিচিত। আমাকে একটা অচেনা লোক ভর্তি ঘরে রেখে দিলে আমি চুপ করে বসে থাকব। নেটওয়ার্কিং গল্পটা ছোট করে বলতে হলে অনেকেই ইনস্টিটিউশন সম্পর্কে সাকসেসফুলি নেটওয়ার্ক করে নিউ ইয়র্ক বা টোকিওতে গোল্ডম্যান স্যাক্স সামার ইন্টার্নশিপে যোগদান করেছিল, যেখানে আমার এত ভালো একাডেমিক নাম্বার থাকতেও আমাকে কেপিএমজিতে সামার প্লেসমেন্টের জন্য যেতে হয়েছে, যেটা আমার বিশেষ ভালো লাগেনি। এরপর সেকেন্ড ইয়ার এলো, সব কিছু ভালো হতে শুরু করলো। এর মূল কারণ ছিল ফাইনাল প্লেসমেন্ট প্রথম বছরের নাম্বারের ওপর ভিত্তি করে নেওয়া হয়, তাই ছাত্রদের একে অন্যকে নিচে টানার কোনো ব্যাপার ছিল না। আমি দেখলাম যে সেই মানুষগুলোর আচরণে বন্ধুত্ব ও রিল্যাক্স ব্যাপারটা অনেকটা বেড়ে গেছিল, এবং এরা সেই সব ছাত্র যারা প্রথম দিকে একে অপরকে নিচে টেনে নামানোর কোনো সুযোগই ছাড়েনি। এটা হলো সেই সময় যখন আমি নিজের কমফর্ট জোন ছাড়ি এবং আমার নতুন কিছু এক্সপ্লোর করার জন্য ঝোঁক বেড়ে গিয়েছিল। যা করার কল্পনাও আমি কখনো করিনি সেইগুলোই আমি করছিলাম। যেমন আমি আইআইএম এর এক্সচেঞ্জ কমিটির একজন সদস্য হিসেবে যোগ দিয়েছিলাম এবং একটা নাটকে অংশগ্রহণ করেছিলাম যেখানে আমি একজন মহারানীর সখীর ভূমিকায় পারফর্মও করেছিলাম। ওই সময়ের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো বিজয় মালিয়া, দ্য বিয়ার ব্যারন। আমাদের ক্যাম্পাসে তার আগমন। বেজ রঙের একটা কোট আর লাল সানগ্লাস পরে তিনি অডিটোরিয়ামে এলেন। তাকে রেসপেক্ট দেওয়ার জন্য দর্শকরা উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিল। যখন তিনি কথা বলতেন তার কথা আমাদের উপর যথেষ্ট প্রভাব ফেলত। তার জীবনের গল্প ভাগ করার সময় তিনি সবাইকে বললেন যে কেমন করে মাত্র 25 বছর বয়সে তিনি তার বাবাকে হারিয়েছিলেন এবং কিভাবে এটা হঠাৎ করে তাকে পুরো মিডিয়ার সামনে এনে দিয়েছিল।
তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে একজন 25 বছর বয়সী ব্যক্তি কি করবে, পার্টি করবে নাকি সৎসঙ্গ করবে। তিনি এও বলেন যে তার কিছু পার্টিতে প্রেজেন্ট থাকার কারণে মিডিয়া তাকে কিভাবে প্লে বয় ইমেজ দিয়েছিল। তিনি আরও একটা পয়েন্ট নিয়ে বলেছিলেন যে ভারতে একজন সচ্ছল ব্যবসায়ী সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হল যে তিনি অবশ্যই তার টাকা অসৎ পথে রোজগার করেছেন, আর ঠিক এই কারণেই আমরা সাফল্যের গল্পগুলোকে উদযাপন করি না। তবে মালিয়ার জীবনের পরবর্তী ঘটনাগুলো এই থিওরিকে সাপোর্ট করে না। তবুও এই শিক্ষা এখনও আমার সঙ্গে রয়ে গেছে। ডে জিরো। খুব দ্রুতই সেই ফেমাস ডে জিরো আসার সময় হয়ে গেল। আইআইএমে ওই দিনের জন্য একটা ক্রিয়েটিভ ম্যাথমেটিক্যাল নমেনক্লেচার ছিল, যখন আইআইএমে বড় ইনভেস্টর ফার্ম ভিজিট করতে আসত। এটা ছিল সেই দিন যেদিন অনেক বড় বড় ফার্ম এসেছিল, যেমন লেমন ব্রাদার্স, বার্কলেজ, গোল্ডম্যান স্যাক্স, ম্যাকেনসির, আরও অনেক। কিন্তু আমার জন্য ডে জিরো একেবারেই ভালো ছিল না, কারণ আমি একটাও চাকরি ক্র্যাক করতে পারিনি। আর এই জন্য দুঃখে আমি আমার ফোন সুইচ অফ করে দিই আর বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকি যতক্ষণ না আমার ব্যাচমেট এসে আমাকে ঠেলে তুলল আর জানালো যে বার্কলেজ আমার সঙ্গে আরেকটা ইন্টারভিউ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আইআইএম আহমেদাবাদে ক্যান্ডিডেটদের শর্ট লিস্ট করে তারা এখন আইআইএম কলকাতার কিছু স্টুডেন্ট সিলেক্ট করতে চায়। কোয়ালিটির মধ্যে কিছু পার্থক্য খুঁজে পেয়ে এখন তারা আরও কিছু ছাত্র আহমেদাবাদ থেকে নিয়োগ করতে চেয়েছিল। তখন কেবল আমার জন্য দুর্দশায় অপেক্ষা করছিল, কারণ আমি এটা দ্বিতীয় রাউন্ডটাও পার করতে পারলাম না। প্রথম দিনে আমার কোটাক ব্যাংকের সঙ্গে একটা ভালো ইন্টারভিউ হয়েছিল। ইন্টারভিউয়ারটি নিজেই একজন আইআইএম আহমেদাবাদ থেকে গ্র্যাজুয়েট ছিলেন, এবং আমি ওনাকে কিছু লজিক্যাল, ইকোনমিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে বলেছিলাম, সাধারণ স্টিরিওটাইপ প্রশ্নগুলো বাদ দিয়ে। যেমন, আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান, যার উত্তর সবারই জানা যে এর কোনো মানেই হয় না, এবং বলতে গেলে এর উত্তরগুলো একজন ইন্টারভিউয়ারের কাছে কোনো মূল্যই রাখে না। আইআইএমে আমি বুঝতে পেরেছিলাম যে ফাইন্যান্স মুঝমে চমকতা থা, এবং আমার বিষয়টা বেশ ভালোই লাগতো। কোটাকে কাজ করার দৌলতে এখন আমি খুব নিশ্চিত যে আমি কোনো কনসাল্টিং রোল চাই না, কারণ আমার কনসালটেন্সি একটুও পছন্দ নয়। ওরা শুধু কথার জন্য ক্রিয়েটিভ স্টোরি টেলিং করে টাকা ইনকাম করে, আর এটা এমন একটা কাজ যেটা আমি একদমই করতে চাই না। অন্যদিকে কোটাকের চাকরি আমাকে ফাইন্যান্সে কাজ করার একটা সুযোগ দিচ্ছিল, আর সেই সময় কোটাক গোল্ডম্যান স্যাক্সের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করছিল। আমি ভাবলাম যে গোল্ডম্যান স্যাক্সে তো যেতে পারিনি, ওটার পর সব থেকে বেস্ট জায়গা এটাই ছিল। আমি জানতাম না যে আমি কোটাক জয়েন করার পরই গোল্ডম্যান স্যাক্সের সঙ্গে কোটাকের জয়েন্ট ইনিশিয়েটিভ শেষ হয়ে যাবে। এইসব জিনিসগুলো ছাড়াও এই কাজ করার সময় সবচেয়ে ভালো জিনিস হলো মাধুরীর বাবা আমার মধ্যে কিছু ভ্যালু দেখতে পাচ্ছিলেন, এবং তারপরই ওনারা আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে রাজি হন। মনসুন ওয়েডিং। আইআইএমে থাকতে থাকতেই মাধুরীর পরিবারে অনেক বিয়ের সম্বন্ধ এসেছিল, এবং সেগুলো ছিল অসাধারণ, ধনী, বানিয়া পরিবারগুলো থেকে। কিন্তু কোথাও না কোথাও মাধুরীর বাবা বুঝেছিলেন যে মাধুরী যদি নিজের জন্য কাউকে পছন্দ করে থাকে তাহলে সেই তার উপযুক্ত পার্টনার হবে। আমি একটা ভালো চাকরি পাওয়ায় আমাকে মানতে তাদের আর কোনো দ্বিধা রইল না। কোটাকের কাছ থেকে আমার কাছে অফার ছিল বার্ষিক 8 লক্ষ টাকা, সঙ্গে 3 লক্ষ টাকা কনফার্ম বোনাস। আমাদের নিয়োগের সময় যেভাবে জব নিয়ে বলা হয়েছিল, আমার মনে হচ্ছিল যে আমার 150 থেকে 200% বোনাস রোজগার করার সুযোগ রয়েছে, যার দরুন আমার মোট বার্ষিক উপার্জন প্রায় 20 লক্ষ টাকা আমি রোজগার করতে পারব। এবং যখন এইভাবেই মাধুরীর বাবাকে এই জব সম্পর্কে বলার চেষ্টা করেছিলাম, তার সোজা উত্তর ছিল, জিতনি কি লাগি হ্যায় উতনি কি বাত করো, মানে যা পেয়েছো সেইটাই বলো। তখন আমি বুঝতে পারলাম বাণিজ্যিক ব্যবসায়ীরা কতটা ব্যবসার প্রতি নজর রাখে সেটা এতেই বোঝা যাচ্ছে। যেখানে আমাদেরকে আশাবাদী হতে শেখানো হয়, সেখানে এনারা প্রচণ্ড বাস্তববাদী হন। যাই হোক, 20 লক্ষ টাকা হোক বা না হোক, এই চাকরির দৌলতে আনুষ্ঠানিকভাবে 2006 সালের 14 এপ্রিল আমাদের এনগেজমেন্ট হলো। বিয়েতে রাজি হওয়ায় আমার শ্বশুরমশাই বিয়ের তারিখ ঠিক করার জন্য খুব তাড়াহুড়ো করেছিলেন। আমি 14 মে কোটাকের মুম্বাই অফিসে যোগ দিয়েছিলাম, এবং বর্ষাকালে 4 জুলাইতে আমার বিয়ের জন্য আমি দিল্লিতে ফিরে আসি। বছরের সবচেয়ে খারাপ সময় বিয়ে করতে রাজি হওয়ার জন্য আমার কাজিনরা সত্যিই আমাকে কম কথা শোনাতে ছাড়েনি, কিন্তু আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাইনি, কারণ বহুত পাপড় বেলে থে শাদি করনে কে লিয়ে, বুঝলেন? মানে সত্যি কথা বলতে কি, এই বিয়ে করার জন্য আমি অনেক কাঠখড় পুড়িয়েছি, এবং এই জায়গাটায় পৌঁছতে আমার প্রচুর পরিশ্রম লেগেছে। ঘটনাক্রমে মাধুরীর মামা বিয়েতে আসতে পারেননি, অর্থাৎ রেফিউজির ট্যাগ চাকরির পরেও যায়নি, তাই হয়তো তিনি বিয়েটা এড়িয়ে যান।